ওয়েলকাম টু অথর্ব। সবাইকে স্বাগত জানাই। আমি রঞ্জিত বর্মন। আর পশ্চিমবঙ্গ পুলিশের যে সমস্ত এক্সামগুলো আসছে, সব থেকে বড় দুটো এক্সাম, একটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং পশ্চিমবঙ্গ পুলিশ এসআই। এর জন্য আমি 10,000 জেনারেল অ্যাওয়ারনেসের একটি সিরিজ করছি। এটা হচ্ছে সেট নাম্বার 11। সেট নাম্বার 11। তার আগে 10টা সেট করেছিলাম, যদিও ওগুলো ফুড এসআইয়ের জন্যও ছিল প্রথমগুলো। তো সেগুলো চলবে। তোমরা প্রশ্নের তো কোনো রকম হয় না যে কোন প্রশ্ন কোন পরীক্ষায় আসবে না আসবে, প্রশ্ন সব পরীক্ষাতে আসতে পারে, তাই ওইগুলো দেখতে পারো। পিডিএফ আমি 1 থেকে 10-এর পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, না নিয়ে রাখতে গেলে তোমরা নিয়ে নিও। আর যদি চ্যানেলে প্রথম হও তাহলে টেলিগ্রাম চ্যানেলে যাও, সাবস্ক্রাইব, ওই টেলিগ্রামের লিঙ্ক দিয়ে ওইখান থেকে পিডিএফটা তোমরা নিতে পারো, ঠিক আছে? আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, আমার এই 10,000 জিকের মধ্যে কিন্তু শুধু প্রশ্ন আর উত্তর নয়, প্রশ্নের সমস্ত কিছু আমি এখানে আলোচনা করি, যাতে কোনো ডাউট আর বেঁচে না থাকে, ঠিক আছে? ওই জন্য একটা ভিডিওর মধ্যে কিন্তু প্রচুর ভালো ইনফরমেশন তোমাদের দেব, এবং ভালো প্রিপারেশন হতে পারে, ঠিক আছে? যদি ভালো লাগে দেখো, এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না কিন্তু। প্রথম প্রশ্ন বলছে, জাতিসংঘের প্রথম এশিয়ান মহাসচিব কে ছিলেন? জাতিসংঘ মানে হচ্ছে ইউএনও বা ইউনাইটেড নেশনস। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে এবং খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এটা তৈরি হয়েছিল 1945 সালের 24শে অক্টোবর, ঠিক আছে? এই জন্য এই 24শে অক্টোবরের দিনটাকে বলা হয় ইউএনও ডে, ঠিক আছে? ইউএনও ডে বলা হয়। আর ইউনাইটেড নেশন সম্পর্কে একটি পুরো বিস্তারিত ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছিলাম, ওটা যদি দেখে থাকো ভালো কথা, যদি না দেখো তাহলে অবশ্যই দেখো। ইউনাইটেড নেশন সম্পর্কে যা যা ডাউট আছে সব ক্লিয়ার হয়ে যাবে ওই একটা ভিডিওর মধ্যে। A to Z আলোচনা করা আছে, এখান থেকে আর প্রশ্ন কিন্তু তোমাদের আটকাবে না। তাহলে এশিয়ান প্রথম হচ্ছেন ইউথান্ট। ইউথান্ট হচ্ছেন মায়ানমারের ছিলেন, মায়ানমার, ঠিক আছে? আর ট্রিগভিলি হচ্ছে প্রথম, ফার্স্ট ছিলেন পুরো ইউনাইটেড নেশনের ইতিহাসে, প্রথম ছিলেন হচ্ছে ট্রিগভিলি। বর্তমানে কে আছেন? বর্তমানে রয়েছে অ্যান্টোনিও গুটারেস। তিনি হচ্ছেন, তার বাড়ি হচ্ছে পর্তুগাল। তো পর্তুগালের এই ব্যক্তি হচ্ছেন বর্তমানে মহাসচিব। আচ্ছা, ঠিক আছে। বিজয়লক্ষ্মী পণ্ডিত হচ্ছেন প্রথম মহিলা হিসাবে প্রথম, কিন্তু ইনি মহাসচিব ছিলেন না, তিনি হচ্ছেন জেনারেল অ্যাসেম্বলি, মানে যেটাকে আমরা বলি জেনারেল অ্যাসেম্বলি। এখানকার মেম্বারই হচ্ছে 193 জন। এইখানকার চেয়ারম্যান ছিলেন হচ্ছেন প্রথম মহিলা হিসেবে বিজয়লক্ষ্মী পণ্ডিত, যিনি হচ্ছেন জওহরলাল নেহরুর বোন। পরের প্রশ্ন বলছে, নিচের কোন দেশ নিউক্লিয়ার সাপ্লাই গ্রুপের, ছোট করে বলা হয় এনএসজির সদস্য নয়? এনএসজি প্রথম স্থাপিত হয়েছিল 1974 সালে, যার প্রথম মিটিং হয় 1975 সালে। এই এনএসজি দেখো, নিউক্লিয়ার সাপ্লাই, এই গ্রুপটা বানানোই হয়েছিল, সেই দেশগুলোকে রাখা হয়েছিল। টোটাল মেম্বার সংখ্যা হচ্ছে কত? 48 জন। এই 48টা দেশ এর মেম্বার, এদেরকে পারমিশন দেওয়া হয়েছে যে তুমি নিউক্লিয়ার ওয়েপন বা নিউক্লিয়ার যে রিলেটেড যে সমস্ত গবেষণা রয়েছে বা ওয়েপন রয়েছে সেগুলো তোমরা বানাতে পারো, তার পারমিশন দেওয়া হয়েছে যারা যারা এই গ্রুপের সদস্য, ঠিক আছে? কিন্তু সদস্য নয় বলেছে। কারা সদস্য নয়, কে সদস্য নয়? রাশিয়া তোমাদের মনে হতে পারে, কিন্তু নয়। রাশিয়া ইউএনএসজির মেম্বার। উত্তরটা হয়ে যাবে ইরান। তার কারণ আমেরিকা যুক্তরাষ্ট্র কখনোই চাইবে না ইরান এই গ্রুপের আন্ডারে আসুক, এবং ইরান হচ্ছে নিউক্লিয়ার ওয়েপন বানিয়ে নিউক্লিয়ার ক্যাপেবল কান্ট্রি হোক, ঠিক আছে? কারণ রাশিয়ার সাথে কোনোদিনও নেই, আমেরিকার সাথে ইরানের সাথে কিন্তু বনে না, ঠিক আছে? এছাড়াও ইরান ছাড়াও পাকিস্তান নয়, পাকিস্তান, চীন এবং আমাদের ভারত এনএসজির পার্ট কিন্তু নয়, এরা নয়, ওকে? মনে থাকবে। পরের প্রশ্ন, সূর্য মন্দির কোন রাজ্যে রয়েছে? সান টেম্পল, কোণার্কের সান টেম্পল। কোণার্কের সান টেম্পল যারা গেছো, আমাদের পশ্চিম রাজ্য ওড়িশাতে অবস্থিত। কোণার্ক সান টেম্পল বানিয়েছে কে? কোণার্ক সান টেম্পল বানিয়েছে বলো, গঙ্গা ডাইনাস্টি বা গঙ্গা বংশের একজন প্রখ্যাত রাজা, নাম হচ্ছে নরসিংহ দেব।
নরসিংহ দেব ওয়ান বা প্রথম নরসিংহ দেব, তিনি বানিয়েছেন কত সালে? 1250 সিই বা খ্রিস্টাব্দে বানানো হয়েছিল এটা। আর এইটাকে কিন্তু ব্ল্যাক প্যাগোডাও বলা হয়, ব্ল্যাক প্যাগোডা, ঠিক আছে, পুরোপুরি পাথর দিয়ে বানানো, ঠিক আছে। আচ্ছা, এটা তো ওড়িশাতে গেল। ওড়িশাতে আরেকটা ইম্পর্টেন্ট রয়েছে, কি সেটা? সেটা হচ্ছে জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির কে বানিয়েছে? জগন্নাথ মন্দির এটাও বানিয়েছে গঙ্গা বংশেরই একজন রাজা, গঙ্গা বংশের রাজা। তার নাম কি? তার নাম হচ্ছে অনন্ত বর্মন, অনন্ত বর্মন, তিনি বানিয়েছেন হচ্ছে এই জগন্নাথ মন্দির। আরেকটা কথা বলি, এই যে কোনার্ক সান টেম্পল, এইটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। কত সাল থেকে? 1984 সাল থেকে। কোনার্কে একটি মেলা হয়, মেলাটার নাম মনে রাখবে, মেলাটার নাম হচ্ছে কি? মেলাটার নাম বলো তো? মেলাটার নাম হচ্ছে চন্দ্রভাগা মেলা, চন্দ্রভাগা মেলা, চন্দ্রভাগা মেলা। আচ্ছা, এছাড়া বলি রাজস্থানে একটা ইম্পর্টেন্ট মন্দির রয়েছে, মন্দিরটার নাম হচ্ছে দিলওয়ারা টেম্পল, দিলওয়ারা মন্দির। এটা হচ্ছে জৈন মন্দির, জৈন ধর্মের জন্য। আর কোথায় রয়েছে? এটা রয়েছে হচ্ছে মাউন্ট আবু। মাউন্ট আবু কোথাকার অবস্থিত? কোন পাহাড়ে? এটা হচ্ছে আরাবল্লীতে পড়ে, আরাবল্লী পাহাড়ে মাউন্ট আবুর ওপরে দিলওয়ারা মন্দির জৈনদের একটি অবস্থিত। এটা বানিয়েছিল সোলাঙ্কিরা, সোলাঙ্কি রাজারা, ঠিক আছে, সোলাঙ্কি রাজারা, সোলাঙ্কি রাজারা বানিয়েছিল। এছাড়াও ইম্পর্টেন্ট মন্দিরের অভাব নেই ভারতবর্ষে। তামিলনাড়ুতে দুটো ইম্পর্টেন্ট মন্দির রয়েছে চোলাদের সময়, একটা হচ্ছে বৃহদেশ্বর মন্দির, একটা হচ্ছে আইরাভাটেশ্বরের মন্দির। এই দুটো মন্দির হচ্ছে চোলরা বানিয়েছে, চোল রাজারা। আর পল্লব রাজারা বানিয়েছে এই দুটো, একটা হচ্ছে শোর মন্দির আর একটা হচ্ছে কৈলাসনাথ মন্দির। এই দুটো মন্দির রয়েছে কাঞ্চিতে, রয়েছে কাঞ্চিপুরমের কৈলাসনাথ মন্দির। আর বৃহদেশ্বর আর আইরাভাটেশ্বর এইটা রয়েছে হচ্ছে চোলদের রাজধানী, সেটা হচ্ছে তাঞ্জাভুর, ঠিক আছে, তাঞ্জাভুরে। মনে রেখে দিও, চারটে মন্দিরের নাম বললাম তামিলনাড়ু থেকে। নেক্সট কোশ্চেন আমরা যদি বলি, নিচের কোনটি ইথিওপিয়ার রাজধানী? ইথিওপিয়ার রাজধানী হচ্ছে আদিস আবাবা। ইথিওপিয়া হচ্ছে আফ্রিকার একটা দেশ। ইরেভানের একটা তোমার রাজধানী, ইরেভান হচ্ছে আজারবাইজান, আজারবাইজান, ঠিক আছে। আর মিনসেক হচ্ছে বেলারুশ, ফেনম পেন হচ্ছে কম্বোডিয়া। পরের প্রশ্ন, রাজ্য সরকার দ্বারা নিম্নলিখিত কোন কর জারি করা হয়? কর, আয়কর, তারপরে হচ্ছে সম্পদ কর, কর্পোরেট কর, এগুলো সবকটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে উত্তরটা হবে অপশন নাম্বার সি, বিনোদন কর বা এন্টারটেনমেন্ট ট্যাক্স, এটা হচ্ছে রাজ্য সরকার জারি করে। কিন্তু এখন আর এই ধরনের ট্যাক্সগুলো কনভার্ট করে দেওয়া হয়েছে বা মার্জ করে দেওয়া হয়েছে জিএসটির সাথে। জিএসটির পুরো নাম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। গুডস মানে হচ্ছে জিনিসপত্র, সার্ভিস মানে হচ্ছে যে পরিষেবা, ঠিক আছে। তো জিনিসপত্র পরিষেবামূলক যে সমস্ত যে ট্যাক্স, সেটাকে এখন জিএসটি বলা হয়। জিএসটি প্রথম ইন্ট্রোডিউস হয়েছিল 1 তারিখে জুলাই মাসে, ঠিক আছে, 1 জুলাই 2017, মনে রেখে দিও। আর অ্যামেন্ডমেন্ট হয়েছিল, কোন অ্যামেন্ডমেন্ট? অ্যাক্টের মাধ্যমে এটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে। অ্যাক্ট যদি বলে তাহলে বলবে 101 নম্বর অ্যামেন্ডমেন্ট দ্বারা, অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা। আর যদি বলা হয় অ্যামেন্ডমেন্ট বিল কত নম্বর দ্বারা, বিলটা ছিল 122 নম্বর বিল, ঠিক আছে, মনে রেখে দিও। আর ফাদার অফ, জনক কাকে বলা হয়? ফাদার অফ জিএসটি বা জিএসটির জনক বলা হয় হচ্ছে অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ীকে বলা হয় হচ্ছে জিএসটির জনক। পরের প্রশ্ন বলছে, রাজ্যের মন্ত্রী পরিষদ সম্মিলিতভাবে কার কাছে দায়বদ্ধ থাকে?
রাজ্যের মন্ত্রী পরিষদ প্রত্যেকেই হচ্ছে এক একজন এমএলএ হতে হবে, এমএলএ রাই মন্ত্রী হয়। তো এমএলএ রা বসে কোথায়? মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ছোট নাম এমএলএ এর পুরো নাম হচ্ছে কি মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তাহলে লেজিসলেটিভ অ্যাসেম্বলিকে বলা হয় রাজ্যের বিধানসভা, ঠিক আছে, রাজ্যের বিধানসভা, বি আনসার, রাজ্যের বিধানসভা। এটাকে বলা হয় স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মানে হচ্ছে এই লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বারই হচ্ছে এমএলএ, মনে থাকবে। আর পার্লামেন্টের মেম্বার হচ্ছে এমপি বলা হয়, মেম্বার অফ পার্লামেন্ট। রাজ্যসভার পার্লামেন্টের দুটো কক্ষ, একটা হচ্ছে রাজ্যসভা আর একটা হচ্ছে লোকসভা। লোকসভার লোকসভার মেম্বারদেরও এমপি বলা হয়, রাজ্যসভার মেম্বারদেরও এমপি বলা হয়। শুধু বলতে হবে মেম্বার অফ পার্লামেন্ট কোথাকার, রাজ্যসভার মেম্বার অফ পার্লামেন্ট কোথাকার না লোকসভার। পরের প্রশ্ন বলি, বলছে বরাদ্দ লোকসভার কতগুলো আসন কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর জন্য বরাদ্দ করা হয়েছে। দেখো টোটাল হচ্ছে লোকসভার মধ্যে আসন সংখ্যা হচ্ছে 552টা, ঠিক আছে। যদিও এখন আমরা হচ্ছে ইলেকশন হয় হচ্ছে 543টার মধ্যে, ঠিক আছে। তো 552টার মধ্যে ইউনিয়ন টেরিটরি রয়েছে কটা? বর্তমানে 8টা ইউনিয়ন টেরিটরি, প্লাস স্টেট রয়েছে কটা? স্টেট রয়েছে 28টা স্টেট রয়েছে। তো প্রত্যেকেরই সিট রয়েছে হচ্ছে কোথায়? লোকসভাতে। তাহলে যদি 552টাতে মূল সংবিধানে বলা রয়েছে, সেই ক্ষেত্রে ইউনিয়ন টেরিটরির ভাগে কটা বলা হয়েছে? 20টা। 20টা হচ্ছে 8টা ইউনিয়ন টেরিটরিতে, 8টা কেন্দ্রশাসিত অঞ্চলে 20খানা সিট ভাগাভাগি করা থাকে, ঠিক আছে। যেই কেন্দ্রশাসিত অঞ্চলের বা যেই রাজ্যের জনসংখ্যা সব থেকে বেশি সেখানে বেশি সিট থাকবে, যেখানে জনসংখ্যা কম সেখানে কম সিট থাকবে। যেমন ইউপি জনসংখ্যা সব থেকে বেশি, তাই সব থেকে বেশি কেন্দ্র কি রয়েছে? লোকসভার আসন 80টা। তারপরে মহারাষ্ট্রতে রয়েছে হচ্ছে 48টা। তারপরে রয়েছে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, জনসংখ্যার দিক থেকে এগুলো বড় বড় রাজ্য, এখানে রয়েছে 42টা লোকসভা। এবং হচ্ছে বিহার 4th নম্বরে আসে, হচ্ছে বিহারে রয়েছে 40টা লোকসভা। এবং হচ্ছে ইউনিয়ন টেরিটরিগুলোর মধ্যে সবাই একটা একটা করে রয়েছে। দিল্লির জনসংখ্যা বেশি, তাই দিল্লিতেই হচ্ছে সব থেকে বেশি লোকসভার আসন রয়েছে। পরের প্রশ্ন যদি বলতে লাগে, বলবো নিম্নোক্ত কোন আধিকারিক পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যে কোনো কক্ষ, এই কথাটাতে কিন্তু জোর দেবে, যে কোনো কক্ষের আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। দেখো আমি বলি, যদি বলে দিত পার্লামেন্টের সদস্য না হয়েও অংশগ্রহণ করতে পারে, তাহলে উপরাষ্ট্রপতি আনসার হতো, কিন্তু বলে দিয়েছে যে কোনো কক্ষের অংশগ্রহণ করতে পারে, তাই জন্য উত্তর হবে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল হচ্ছে আর্টিকেল নাম্বার 76 এর আন্ডারে আসে, রাষ্ট্রপতি তাকে নিয়োগ করে। আর অ্যাটর্নি জেনারেল কোনো হাউসেরই মেম্বার নয় পার্লামেন্টের, মানে লোকসভার নয় রাজ্যসভার নয়, তবুও তিনি অংশগ্রহণ করতে পারে কিন্তু ভোট দিতে পারে না, মনে রাখবে, ঠিক আছে। এবার উপরাষ্ট্রপতির কথায় আসি। উপরাষ্ট্রপতিকে বলা হয় ভাইস প্রেসিডেন্ট, তিনিও পার্লামেন্টের কোনো কক্ষের মেম্বার নয়, কিন্তু তিনি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান। কোথাকার? রাজ্যসভার চেয়ারম্যান, ঠিক আছে, চেয়ারম্যান, রাজ্যসভার চেয়ারম্যান। কিন্তু ওই রাজ্যসভাতেই শুধু থাকতে পারে, যে কোনো হাউসে কিন্তু তিনি যেতে পারেন না, ঠিক আছে। আচ্ছা, সুপ্রিম কোর্ট তো আসবেই না পার্লামেন্টের মধ্যে। রাষ্ট্রপতি কোনো হাউসের মেম্বার নন, এবং তিনি নিজেই একটা অফিস, সব থেকে বড় অফিস, আর বড় অফিস কোনোদিনও ছোট অফিসে যায় না, মনে রাখবে। রাষ্ট্রপতি কোনো হাউসের মেম্বার নয়। উত্তর হবে অ্যাটর্নি জেনারেল। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা কোনটা? আনসার ইজ ভিলাই। ভিলাই হচ্ছে কোথায়? ছত্তিশগড়ে রয়েছে। ছত্তিশগড়, 36 নয়, হ্যাঁ, ছত্তিশগড়। রাজধানী রায়পুর, মনে রাখবে আনসার, ঠিক আছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের দুর্গাপুরকে বলা হয় কি? সবাই জানো, কি বলা হয় দুর্গাপুরকে? রুর বলা হয়। ভারতের রুর কোন নদীর তীরে? দামোদর নদীর তীরে। কার সহযোগিতায় গড়ে উঠেছে? ইংল্যান্ড, মানে ব্রিটেনের সহযোগিতাতে গড়ে উঠেছে দুর্গাপুর, ঠিক আছে। আচ্ছা, বোকারো কোথায় আছে? বোকারো রয়েছে হচ্ছে ঝাড়খণ্ডের বোকারো। ভিলাই হচ্ছে বললাম ছত্তিশগড়ে, আর একটা হচ্ছে রৌরকেল্লা, এটাও কিন্তু একটা ইস্পাত কারখানা। এইটা রয়েছে হচ্ছে উড়িষ্যা,
ঠিক আছে, মনে রাখবেন ব্রাহ্মণী নদীর তীরে এটা, ব্রাহ্মণী নদী। এগুলো পরীক্ষার প্রশ্ন আসে কিন্তু। পরের প্রশ্ন, ভদ্রাবতী, এটা তো কর্ণাটকে রয়েছে। নেক্সট, কত সালে চিপকো আন্দোলন সংগঠিত হয়েছিল? চিপকো আর হচ্ছে নর্মদা বাঁচাও, এই দুটো থেকে কোশ্চেন বেশ আসে। নর্মদা, ঠিক আছে, নর্মদা বাঁচাও। নর্মদা বাঁচাও হয়েছিল 1985 সালে। আর নেতা কে ছিলেন? নেতা ছিলেন হচ্ছে মেধা পাটকার, মেধা পাটেকর, ঠিক আছে। নর্মদা বাঁচাও। চিপকো আন্দোলন, চিপকো কেন? চিপকো হচ্ছে গাছ কাটার বিরুদ্ধে আন্দোলন করবে। কোথাকার? উত্তরাখণ্ডের মানুষজন, উত্তরাখণ্ড, ঠিক আছে। এবার গুগল করলে উত্তরাখণ্ড নাও দেখাতে পারে, উত্তরপ্রদেশ দেখাতে পারে। তার কারণ উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ থেকে ভেঙেই বেরিয়েছিল, আর সময়টা ছিল হচ্ছে 1973, আর উত্তরাখণ্ড সৃষ্টি হচ্ছে 2000 সালে। সেই কারণে কোথাও কোথাও উত্তরপ্রদেশ আনসার থাকবে, কিন্তু এখন যদি উত্তর হয় উত্তরাখণ্ডে হয়েছিল 1973 সালে চিপকো আন্দোলন। কেন? ওখানকার নারীরা অংশগ্রহণ করেছিল। পরীক্ষা এই ধরনের কোয়েশ্চেন দেয় যে নিম্নলিখিত কোন আন্দোলনে নারীরা খুব পরিমাণে অংশগ্রহণ করে? এই চিপকো আন্দোলনে নারীরা কি করতো? গাছকে জড়িয়ে চিপকে ধরে থাকতো, গাছ কাটতে দেবে না, সেই জন্য আন্দোলনটার নাম হয় চিপকো আন্দোলন। খুব ইম্পর্টেন্ট একজন নেতা ছিলেন সুন্দরলাল বহুগুণা, সুন্দরলাল বহুগুণা, ঠিক আছে। রিসেন্টলি মারা গেছেন উনি। থ্যাংক ইউ ভেরি মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। শরীরটা খুবই খারাপ, তাই খুব লেস এনার্জি তোমাদের মনে হতে পারে, কিন্তু আমি যতটা পেরেছি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আর দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন।